যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, যারা স্বপ্ন বুনতে ভালোবাসে, যারা নতুন বাংলাদেশের কথা বলে, তাদের নিয়ে আমাদের আয়োজন। সুপ্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের ধারাবাহিক আয়োজন আসুন উদ্যোক্তা হয়ে অনুষ্ঠানে। আজ আমরা এসেছি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাঘখালী গ্রামে। আর এই গ্রামে আমরা এমন একজন উদ্যোক্তার সাথে পরিচিত হব, তিনি নিজের স্বপ্ন গড়েছেন একটি অ্যাগ্রো ফার্মের মাধ্যমে। যিনি শুধু নারী হিসেবে ফসল ফলা কিংবা জৈব সার প্রস্তুতকরণ, সবজি চাষের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, তিনি করেছেন মাছ চাষ করা। সুপ্রিয় দর্শক, আসুন এমন একজন নারী উদ্যোক্তা, তিনি হলেন সায়রা বেগম। তার সাথে কথা বলি এবং ঘুরে দেখি তার ফার্ম এবং তার স্বপ্ন গড়ার গল্প শুনি। আজকের অনুষ্ঠানে আমরা তুলে ধরেছি একজন সাহসী, আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তার গল্প, যিনি সমাজের প্রচলিত ধারণাকে ভেঙে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের ফার্ম। তিনি হলেন সায়রা বেগম। সায়রাস অ্যাগ্রো ফার্ম এবং RS ট্রাইকো কম্পোস্টের প্রতিষ্ঠাতা। মাত্র 3 বছর আগে একেবারে একা হাতে, সীমিত সহায়তায় এবং অসীম মনোবলে যাত্রা শুরু করেছিলেন তিনি। 35 বছর ধরে তার স্বামী প্রবাসে অবস্থান করছেন, আর এই সময়টায় তিনি নিজেই হয়ে উঠেছেন একটি প্রতিষ্ঠানের প্রাণ। তার ফার্মটি প্রতিষ্ঠিত হয়েছে 110 একর জমির উপর, যেখানে তিনি গড়ে তুলেছেন একটি সমন্বিত কৃষি প্রকল্প। এই বিশাল ফার্মের এক অংশে তিনি তৈরি করেছেন পরিবেশ বান্ধব ট্রাইকো কম্পোস্ট, যা বর্তমানে দেশের বিভিন্ন শহর, এলাকা এবং নার্সারিতে ব্যাপক চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে। তার উৎপাদিত জৈব সার তাকে এনে দিয়েছে বহুল সাফল্য এবং পরিচিতি। আপা, এখানে নিশ্চয়ই জৈব সার প্রস্তুতের কাজ চলছে। এই যে জৈব সার প্রস্তুতকরণ, আপনি একটা ছোট ঘরের মতো করে প্রস্তুত করছেন, এই পরিকল্পনাটা কখন করেছেন? 22 সালের লাস্টে আমি আমার মৎস্য খামার করি। এরপরে আমি পারে সবজি করতে গিয়ে কৃষি অফিসার হাবিবুল্লাহ স্যারের সাথে, আমাদের সীতাকুণ্ডের, ওনার সাথে আমার পরিচয় হয়। উনি আমাকে এই সারটা করার জন্য পরামর্শ দেন। আমিও এটা করি। এটা আরম্ভ করি আমি 23 সালে। আপা, আমরা তো জানি জৈব সার অনেক ধরনের হয়। আপনি কি ধরনের জৈব সার প্রস্তুত করছেন? আমি যেটা করতেছি এটা হচ্ছে যে ট্রাইকো, পচনশীল যত লতা পাতা, শাক সবজির উচ্ছিষ্ট অংশ, কলা গাছ, কচুরি ফানা, তারপরে চা পাতা, তামাকের গুঁড়া, ভুট্টার গুঁড়া, সব কিছু মিক্স করে, আর মেইন উপাদান হচ্ছে যে ট্রাইকোডার্মা পাউডার। এগুলো সব সমন্বিতভাবে আমি এই সারটা প্রস্তুত করি। গোবর আর হচ্ছে মুরগির বীজটা, এগুলাও দিতে হয়। অনেকে জৈব সারের মধ্যে কিচেন কম্পোস্ট ব্যবহার করে, আপনি কি তা ব্যবহার করছেন? জি, আমিও তা ব্যবহার করছি। মনে করেন আমাদের এখানে তো ক্ষেত খামারের অভাব নাই। সবখানে থেকে যে পোকা মাকড় ধরা যে ফল টলগুলা ফেলে দেয়, সবজিগুলা ফেলে দেয়, আমি সব এখানে নিয়ে আসি। আবার রান্নাঘরের উচ্ছিষ্ট অংশ আমি এখানে নিয়ে আসি। মানে মোট কথা সব পচনশীল দ্রব্য এই ট্রাইকো করতে দেওয়া যায়, আমি দেই। এই যে জৈব সার, আপনি অনেক বছর ধরে জৈব সার নিয়ে কাজ করছেন, এই যে প্রস্তুতকরণ করছেন, সেটা আপনি বিভিন্ন ফসলের মধ্যে ব্যবহার করেন এবং পাশাপাশি কি বাণিজ্যিকভাবে কাজ করছেন? জি, আমি বাণিজ্যিকভাবে কাজ করতেছি। আমার সার ধরতে গেলে আমি ঢাকা বসুন্ধরায়ও গেছে, চট্টগ্রাম শহরেও যাই, বিভিন্ন ডিলারেরাও নিয়ে যায়। বাণিজ্যিকভাবে করতেছি। আর এখানে প্রান্তিক কৃষকেরা তো নিচ্ছে নেই। আমরা অনেকে আসলে চাষাবাদের ক্ষেত্রে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারটা আমরা সবাই বেশি পছন্দ করি বা ব্যবহার করতে চাই, কারণ জৈব সার ব্যবহার করার ক্ষেত্রে ফসলের কোনো ক্ষতি হয় না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জৈব সার আবিষ্কার হওয়ার পর থেকে আসলে তো জৈব সার তো যুগ যুগ ধরে আছে।
মান্ধাতার আমলেও কিন্তু এগুলা চলতো, কিন্তু মাঝামাঝি সময়ে মানুষ জৈব সারের প্রতি আগ্রহ ছিল না। ইদানিং চাষাবাদ উন্নত হওয়াতে জৈব সারের প্রতি মানুষ ঝুঁকছে। এই জৈব সার ব্যবহারের ফলে বারবার রাসায়নিক সার ব্যবহারে যে মাটিটা নষ্ট হয়ে যায়, জৈব সার ব্যবহারে কিন্তু মাটির এই উর্বরতা ফিরে আসে, পুষ্টিগুণ ফিরে আসে। এর জন্য এই জৈব সার ব্যবহারের ফলে জৈব সারের উপকারিতা আমি অনেক দেখতেছি। ভালো, জৈব সার তো মাটির প্রাণ ফিরে যেহেতু আনে, সেহেতু ফসলের জন্য ভালো, দেশের জন্য ভালো। আচ্ছা আপা, আপনার পুরো ফার্মটা তো ভীষণ সুন্দর, চলেন পুরোটা তাহলে ঘুরে দেখি। আপা, এখানে তো দেখতে পাচ্ছি জৈব সারের কাজ চলছে। জি, এগুলো কি অনেকটা কিচেন কম্পোস্ট দেখা যাচ্ছে, ডিমের খোসা, চা পাতা, যেটা সচরাচর আমরা রান্নাঘরে ব্যবহার করি, এর পরবর্তীতে ফেলে দেই। আসলে ফেলে না দিয়ে আমরা কিন্তু সেটা সার হিসেবে ব্যবহার করতে পারি। জি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কলা গাছ, এগুলা কলা গাছকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে। তারপরে ওইদিকে আছে যে সরিষার খোল, এগুলা সব আমি এই জৈব সারের ভিতরে দিব। আচ্ছা, এই যে কিচেন কম্পোস্ট বলেন, এই যে আপনি সরিষার কথা বলেছেন এবং কলা গাছ কেটে আপনি ব্যবহার করছেন, এতে তো নিশ্চয় ফলনও অনেক ভালো হয়। জি, যেহেতু মাটি যদি শক্তি পায়, মাটি যদি উর্বর হয়, ফলন তো ভালো হবেই। গাছ ঢলে পড়ে না। তারপরে গাছের গোড়ার যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে, এগুলা কিন্তু এই যে ট্রাইকো কম্পোস্টের ট্রাইকোডার্মা উপাদানটা ওই জরুরি যেই ব্যাকটেরিয়া আছে এগুলা রাখে, আর বেদরকারিগুলা ছত্রাকগুলাকে মেরে ফেলে। আসলে আপা, আমরা যদি রাসায়নিক সার ব্যবহার না করলে জৈব সার ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা ভালো ফসল পাবো এবং আমরা ফরমালিন মুক্ত খাবার খেতে পারবো। এখানটায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বস্তা রেখেছেন আপনি। জি, এগুলা হচ্ছে যে বস্তায় আদা চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা যে জায়গাগুলো আছে পতিত বা ছায়াযুক্ত জায়গা, এখানে বস্তায় আমরা আদা চাষ করতে পারি। তো আমার এটা হচ্ছে গিয়ে যে আমি এখানে 500 বস্তা রেডি করছি, এই 500 বস্তায় আদা করব। এগুলো আমার সীতাকুণ্ড উপজেলার কৃষি অফিসার জনাব হাবিবুল্লাহ স্যারে এই ব্যাপারে সহযোগিতা করতেছেন। আচ্ছা, এটা আপনি বলেছেন আদা চাষ করছেন, এর আগেও কি করেছেন? এর আগে করি নাই, আমি আদা চাষ করি নাই, এইবারই প্রথম। আচ্ছা, এই যে প্রথম একটা উদ্যোগ নিয়েছেন আদা চাষ করার, সেই ক্ষেত্রে সরকারিভাবে কি ধরনের সহায়তা বা সহযোগিতা পেয়েছেন? আদা দিছেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা উনি আমাদেরকে সুন্দর করে বুঝাই দিছেন। এই যে বস্তার মধ্যে রেখেছেন, এই ক্ষেত্রে কি কোনো চাষাবাদে কোনো সমস্যা হয় বা ফসলের কি কোনো ক্ষতি হয়? পরিচর্যা হচ্ছে যে মেইন। আমি যদি পরিচর্যা না করি, একটা ভালো জিনিসও কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আদা লাগাই দিয়ে বসে থাকলাম, তাইলে তো হবে না। আমি আদা লাগানোর পরে এখানে যা যা পরিচর্যা করা লাগে সব করতে হবে। আগাছা পরিষ্কার করা, টাইমলি ওষুধ দেওয়া, তাইলে ইনশাল্লাহ ফলন ভালো পাবো আমি। আপা, এই জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফসল আপনি করেছেন। কি ধরনের ফসল করেছেন? এখানে আমি বরবটি লাগাইছি, আর এদিকে লাগাইছি কিছু মরিচ। মানে 1 ইঞ্চি জায়গাও যাতে খালি না থাকে, এজন্য আমি আশেপাশে মরিচ টরিচ লাগাই দিয়েছি। আচ্ছা, এখানে বরবটিও লাগিয়েছেন, মরিচও লাগিয়েছেন, আর মূলত এটা তো একটু শীতকালীন ফল, শীতকালে বেশি ফলন হয় নিশ্চয়ই। না, এখন প্রযুক্তি উন্নত হয়ে গেছে। এখন বিভিন্ন ধরনের বীজ আছে, যেগুলা কতগুলো আছে শীতের, কতগুলো আছে বর্ষার, কতগুলো আছে গ্রীষ্মের। তো আমি এগুলা বর্ষাকালীন লাগাইছি। আমরা সচরাচর দেখি নারীরা সবজি বা ফলমূল চাষের সঙ্গে যুক্ত থাকেন, কিন্তু সায়রা বেগম মাছ চাষের মতো একটি ক্ষেত্র দক্ষতা দেখিয়ে প্রমাণ করেছেন ইচ্ছা আর অধ্যবসায় থাকলে নারীরাও সব কাজে পারদর্শী হয়ে ওঠে। তার পুকুরে রয়েছে তেলাপিয়া, পাঙ্গাস সহ বিভিন্ন মিঠা পানির মাছ, যার বিক্রি থেকে তার বাৎসরিক আয় প্রায় 4 লক্ষ টাকা। এই ফার্মের সাফল্যের পেছনে রয়েছে তার অদম্য পরিশ্রম, একাগ্রতা এবং ভিন্ন কিছু করার স্পৃহা। বর্তমানে তার এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন 6 জন কর্মচারী, এবং সবচেয়ে প্রশংসনীয় বিষয়, তার মেয়েরাও তার পাশে থেকে সহযোগিতা করছেন, যা গড়ে তুলেছে এক পরিবার ভিত্তিক শক্তিশালী উদাহরণ। এই যে এত সুন্দর খামার করার পরিকল্পনাটা কিভাবে মাথায় এলো? 19 সাল এবং 20 সালে
আমার হাজবেন্ড তো প্রবাসী, সে অসুস্থতা নিয়ে বাড়িতে আসে, তার উপর লকডাউন অসুস্থতা সব মিলিয়ে প্রায় 2-2.5 বছর সে দেশে থেকে যায়। তখন আমি উপলব্ধি করলাম যে সারা জীবন তার বিদেশ থাকতে পারবে না, দেশে এসে কিছু করাই লাগবে। তো এজন্য আমি এই প্রথমে মৎস্য খামারটা শুরু করি। এই তখন থেকেই আমার এই শুরু, এই সাইরাস এগ্রোর কার্যক্রম তখন থেকে শুরু হয়েছে আমার। পুকুরে মাছ চাষ, পারে সবজি চাষ করতে গিয়ে কৃষি অফিসারের সাথে আমার পরিচয়, তারপরে ওনার পরামর্শে আমি আমার এই ট্রাইকো কম্পোস্ট কারখানাটা আরম্ভ করি। এই যে আপনি মাছ চাষ করছেন এত বছর ধরে, কি কি প্রজাতির মাছ আছে? আমার এখানে আছে পাঙ্গাস, তেলাপিয়া, তারপরে কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, মৃগেল, মোটামুটি মিশ্র জাতের মাছ চাষ করতেছি আমি। আচ্ছা, এই পুকুরে মাছ চাষ করার পদ্ধতিতে অনেক সময় পানি রক্ষণাবেক্ষণ বা পানি নিষ্কাশনের একটা বিষয় থাকে, বা পানি পরিষ্কারকরণ, মাছের খাবার দেওয়া, এই পুরো বিষয়টা কি আপনি একাই দেখেন? জি, এটা আমি একাই দেখি, আর আমার স্টাফ আছে, একজন সব সময় থাকে, বাকিগুলা তো কাজ বেশি পড়লে আসে, সে আমার সহযোগিতা করে। আর আমার স্বামী যখন বাড়িতে থাকে তখন আমার স্বামী সহযোগিতা করে আর কি। আচ্ছা, এই যে আপনার ফসল ফলানোর বিষয়ে বা মাছ চাষের বিষয়ে সরকারিভাবে কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন, বা আপনি কৃষি অফিসারের কথা বলছেন, তারা আপনাদের কিভাবে পরামর্শ দেয় আরো ভালো ফসল হওয়ার জন্য? কৃষি অফিসারের পরামর্শ তো আছেই, তারপরে এনজি প্রতিষ্ঠান ইফসার পরামর্শে আমি মাছ চাষ করি, কৃষি অফিসারের পরামর্শে সবজি এবং সার কারখানা করি। আর মেইনলি হচ্ছে আমার টার্গেট হচ্ছে নিরাপদ সবজি চাষ, রাসায়নিক প্রক্রিয়া বাদ দিয়ে জৈব উপায়ে চাষ করা। সে ব্যাপারে আমি কৃষি অফিসার থেকে সবসময় পরামর্শ নিই, এবং জৈব বালাইনাশক এবং জৈব সার দিয়ে আমি চাষাবাদ করি। আপা, এই যে আপনার পুরো মাছের খামারটা, বিভিন্ন ধরনের মাছ কিন্তু সেখানে হয়। এই যে বাজারে যখন আপনি মাছটা বিক্রি করতে যান, তখন কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন? উপযুক্ত মূল্যটা পাই না আর কি। আমরা যদি সরাসরি গিয়ে বাজারে বিক্রি করা এক কথা, আর আমরা ওই বাজারে সেল সেন্টারে দিয়ে দেওয়া আর এক কথা, সেই হিসাবে ন্যায্য মূল্যটা পাচ্ছি না, এটাই। আর দূরে হওয়াতে আমার পরিবহন খরচও একটু বাড়তি যায়। এই যে একজন নারী হিসেবে আপনি এত বড় জায়গার মধ্যে ফার্ম করেছেন, জৈব সার প্রস্তুত করেছেন এবং বিভিন্ন চাষাবাদ করেছেন, মাছ চাষ করছেন, কতটা চ্যালেঞ্জিং? কারণ একজন নারী হিসেবে এতটা দেখাশোনা করা নিজের পক্ষে, পরিবারের সময় দিয়ে, কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? চ্যালেঞ্জিং তো অবশ্যই, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পারিবারিক সাপোর্ট। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং উনি আমাকে এই সামাজিকতার দায়বদ্ধতার মধ্যে বেঁধে রাখেননি। উনি আমাকে সব কিছু করার মতো সুযোগ সুবিধা উনি করে দিছেন। আর একটা মহিলার কিছু করার পেছনে কিন্তু পরিবারের সাপোর্টটা কিন্তু অনেক বড় কিছু। তো সেই হিসাবে অনেক কথা সহ্য করতে হয়, কিন্তু এগুলো গায়ে মাখি না, যেহেতু আমার ঘর ঠিক আছে। অনেক চ্যালেঞ্জিং একজন নারীর জন্য এগুলা করা। আচ্ছা, কারণ আমরা সবাই দেখি নারীরা কিন্তু চাষাবাদ করছে, ফলন করছে এবং বিভিন্ন ফলমূলের কাজ করছে বা ফুলের কাজ করছে। কিন্তু ফিশারিজ খাতে আমরা নারীদের তেমন একটা অংশগ্রহণ দেখি না। সেই দিক থেকে আপনি আ মাছ চাষ করছেন এত বছর ধরে, এবং ঠিক একইভাবে আপনি বাজারজাতকরণ করছেন। আপনাকে দেখে যারা অনুপ্রাণিত হবে বা আমাদের দর্শক যারা দেখছে, বিশেষ করে নারীরা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসলে সবার আগে আমরা একজন মানুষ, তারপরে নারী বা পুরুষ। নিজের যদি অদম্য ইচ্ছা থাকে, তাহলে কোনো কিছু কিন্তু খুব বেশি বাধা নয়। তো সেই হিসাবে আমি যেহেতু করতে পারতেছি, অন্য নারীরাও চাইলে এগিয়ে আসতে পারবে, কিন্তু সবচেয়ে নিজের ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটাই। এই যে আপনার এত বড় ফার্ম, যেখানে আপনি ফলন করেছেন, মাছ চাষ করেছেন, যদি বলি এই পুরো ফার্মটা নিয়ে আপনার স্বপ্নটা কি? ভবিষ্যতে আরো কি করতে চান এখানে এই পুরো জায়গাটা জুড়ে? আমি যেগুলা করতেছি, মাছ চাষ বলেন, জৈব সার বলেন, সবজি চাষ বলেন, এগুলা কিন্তু একটার সাথে একটা লিঙ্ক করা আছে। একটার জন্য একটা প্রয়োজন, একটার জন্য একটা প্রয়োজন। যেমন ধরেন পুকুরে মাছ চাষ করি, পুকুরে মাছে যে আমি যে গ্রাস কাপ ছাড়ছি, সরপুঁটি ছাড়ছি, এগুলা কিন্তু সবজি খায়। এগুলার জন্য সবজির দরকার আছে, ঘাস কেটে দিলে এগুলা ঘাসও খায়। আর সবজি আমার পারিবারিক চাহিদাও মেটায়। আর জৈব সার মাছের মধ্যেও কিন্তু দেওয়া যায়, মাছে প্রাকৃতিক খাবার তৈরি করে জৈব সার দিলে।
তো সেই হিসাবে আমি মাছ চাষ করতেছি, পারে সবজি চাষ করতেছি, জৈব সার আছে। আর আমি এখানে এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় আমি একটা গ্রিন হাউস করব। আপা আপনার এখানে কয়টা পুকুর আছে? কারণ আপনি চাষাবাদও করছেন, আপনি ফসলও করেছেন এবং জৈব সার প্রস্তুত করেছেন এবং পাশাপাশি পুকুরও রেখেছেন। কতটুকু জায়গা জুড়ে আছে? আমার এই পুকুরটা হচ্ছে 40 শতক। আমার আরেকটা পুকুর আছে 50 শতক, আরেকটা পুকুর আছে 22 শতক, আরেকটা আছে সমন্বিত খামার, যেটাতে হচ্ছে গিয়ে পারে সবজি, ড্রেনে মাছ, জমিতে ধান। আচ্ছা, এই যে এত সুন্দর করে আপনি পরিকল্পনা করেছেন আর আপনার পুকুরে বিভিন্ন মাছের কথা আপনি বলেছেন, চলেন আমরা দেখি কি কি ধরনের মাছ আছে। বাহ, এখানে মাছ ধরার কাজ চলছে। জি, কি কি মাছ আছে এখানে? এখানে আছে পাঙ্গাস, তেলাপিয়া, জালে তো এগুলোই আসছে। এমনি এখানে আছে মিশ্র মাছ আছে, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস সব আছে। এখানে এখন উনি কি 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 ধরনের মাছ ধরেছেন? উনি ধরতেছেন তেলাপিয়া আর পাঙ্গাস। আপা এই পুরো আপনি মাছ চাষের পদ্ধতিটা আমি দেখেছি একদম নেট দিয়ে রেখেছেন পুরো পুকুরটাকে। এটা কি কোনো বিশেষ কোনো কারণ আছে? জি, এই নেট না দিলে পাখি টাকি পড়ে মাছগুলার ক্ষতি করতে পারে, মাছ ধরে চলে নিয়ে যাবে। মাছরাঙা আছে, বক আছে, এগুলো যাতে পড়তে না পারে এজন্য আমি পুরা পুকুরে উপর দিয়ে নেট দিয়ে দিছি। আর বাইরে থেকে যদি সাপ টাপ চলে আসে এজন্য আমি পুকুরের উপরের অংশ কিন্তু নেট দিয়ে ঘেরাও আছে, যাতে কোনো কিছু এসে মাছের উপর আক্রমণ করতে না পারে। আচ্ছা, এই মাছের রক্ষণাবেক্ষণের জন্য কি করছেন? মানে মাছের খাবার দেওয়া বা মাছের কোনো ওষুধ দেওয়া বা মাঝের মধ্যে আমরা দেখি পুকুরে বিভিন্ন ধরনের ওষুধও ছেটানো হয়, এই ধরনের কি কোনো কাজ করেছেন? জি জি, আমি পুকুরের মধ্যে চুন, সার, আবার শীত আসার আগে লবণ, যা যা পরিচর্যা করা লাগে মোট কথা সবই ধারাবাহিকভাবে করা হয়। সায়রা বেগম শুধু একজন উদ্যোক্তা নন, তিনি হয়েছেন হাজারো নারীর অনুপ্রেরণা, যিনি দেখিয়েছেন নারীরাও পারে নেতৃত্ব দিতে, প্রতিষ্ঠান করতে এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। অসংখ্য ধন্যবাদ আপা আপনার এত সুন্দর একটা ফার্মে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আমি মনে করি, আমি আশা করি শুধু আপনাকে দেখে অনেক নারীরা শুধুমাত্র ফসল ফলানো কিংবা চাষাবাদ করার না, তারাও মাছ চাষ করার পেছনে তারাও একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে এত দূরে এত কষ্ট করে আসার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সায়রা বেগমের সাথে। তিনি একজন সফল উদ্যোক্তা, বিশেষ করে বলতে হয় তিনি একজন সফল নারী উদ্যোক্তা। নারীরা শুধুমাত্র ফসল ফলানো কিংবা চাষাবাদ করাই নয়, তারা মাছ চাষ করেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সুপ্রিয় দর্শক, ঠিক এমনই কোনো উদ্যোক্তা নিয়ে আমি অপু দেখা হবে আগামী পর্বে। আমরা শুনবো স্বপ্ন করার গল্প। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকবেন।